সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, বাসায় আছো, নিরাপদ আছো। আজ এই মুহূর্তে তোমাদের সামনে আবার হাজির হলাম আমি আমির হোসেন, সহকারী শিক্ষক, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকের আয়োজনে তোমাদের জন্য আছে প্রথম অধ্যায়ের বর্গ ও বর্গমূল। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো টাইলস আর খেলনার কতগুলো গুটি। এই গুটিগুলো এবং টাইলসগুলোর আকৃতি কীরকম তোমাদের বলতে হবে। হ্যাঁ, এই খেলনা এবং টাইলসগুলোর আকৃতি বর্গাকার। সবচেয়ে ভিতরের ছোট অংশটার দৈর্ঘ্য 2 একক। এইটার দৈর্ঘ্য যদি 2 একক হয় তখন এর ক্ষেত্রফল হবে 2 গুণ 2, কত হবে? 4। বর্গটির বাহুর দৈর্ঘ্য 2 একক হলে এর ক্ষেত্রফল হবে 4 বর্গ একক, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 2 হলে বর্গটির ক্ষেত্রফল 4। 2 এর বর্গ 4 এবং 4 এর বর্গমূল 2। একই রকমভাবে আমাদের এই অংশটার দৈর্ঘ্য 3 হলে, এই অংশটার দৈর্ঘ্য 3 একক হলে ক্ষেত্রফল হবে 3 গুণ 3, কত হবে? 9 বর্গ একক, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 3 হলে বর্গটির ক্ষেত্রফল 9। 3 এর বর্গ 9, 9 এর বর্গমূল 3। এবার আসো, বর্গটির বাহুর দৈর্ঘ্য যদি 4 একক হয় তখন এর ক্ষেত্রফল হবে 4 গুণ 4, কত হবে? 16। তাহলে বাহুর দৈর্ঘ্য 4 হলে বর্গটির ক্ষেত্রফল 16, 4 এর বর্গ 16, 16 এর বর্গমূল 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো। বাহুর দৈর্ঘ্য যা হবে ক্ষেত্রফল হবে ওই রকম আরেকটি সংখ্যা দিয়ে গুণ। যেমন বাহুর দৈর্ঘ্য 4, তাকে 4 দিয়ে গুণ করলে 16। আর যদি 16 দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করব? এর বর্গমূল, অর্থাৎ এইরকম দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যে দুটি সংখ্যার গুণ করলে আমাদের 16 আসে। এই সংখ্যা দুটি একই রকম হতে হবে। যেমন 8 গুণ 2 16, এটা কিন্তু হবে না। 4 গুণ 4 4 4, দুটি 4 একই রকম, দুটি 4 গুণ করলে আমাদের 16 আসে। তাহলে 16 এর বর্গমূল হবে 4, অথবা 16 এ যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 হয় তার এক বাহুর দৈর্ঘ্যও হবে 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকে আমাদের আলোচনার বিষয় বর্গ ও বর্গমূল। তোমরা আজকে শিখতে পারবে বর্গ ও বর্গমূল কি তা ব্যাখ্যা করতে পারবে, বর্গ সংখ্যার ধর্ম ব্যাখ্যা করতে পারবে, গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। দেখো, তোমাদের সামনে কিছু ভূগোলক উপস্থিত হচ্ছে। এখানে মোট 9টি ভূগোলক আছে। আনুভূমিক অংশটাকে সারি বলা হবে। এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। আবার কেউ যদি এভাবে বলো, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। তো এখানে প্রশ্ন করা হয়েছে ক্ষেত্রটিতে সারি কয়টি? তো এখানে একটি সারি, এখানে দ্বিতীয় সারি, আর এটা আমাদের তৃতীয় সারি। তাহলে আমরা অনায়াসেই বলতে পারি ক্ষেত্রটিতে সারি আছে 3টি। প্রত্যেক সারিতে ভূগোলক কয়টি? এই সারিতে ভূগোলক আছে 3টি, দ্বিতীয় সারিতে 3টি, তৃতীয় সারিতে 3টি। তাহলে প্রত্যেক সারিতে ভূগোলকের সংখ্যা আমাদের 3টি। এর পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রটিতে মোট ভূগোলক সংখ্যা কত? তো প্রথমে আমাদের 3টি, দ্বিতীয়তেও 3টি, তৃতীয়তেও 3টি, মোট হলো 3 × 9টি। আর চিত্রটির আকৃতি আমাদের অর্থাৎ বর্গাকার। স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে 4টি বস্তু আছে। তো 4টি বস্তু, 4 এর বর্গমূল কত আসে আমাদের? 2। আবার 2 এর স্কোয়ার করলে আমরা পাবো 2 গুণ 2, অর্থাৎ 4। একই রকমভাবে 9, এখানে আছে 9টি, 9 এর বর্গমূল করলে আমরা পাবো 3। বর্গমূল করলে যেটা পাবো সেটা আমরা প্রত্যেক সারি অথবা প্রত্যেক কলামে আমাদের নির্দিষ্ট বস্তুর সংখ্যা বের হবে। আর বর্গ করলে যেমন 3 পেয়েছি, 3 এর বর্গ যদি করি তাহলে আমরা মোট এখানে কয়টি বস্তু আছে সেটা আমরা বের করতে পারবো, যেমন 9টি। একই রকমভাবে 16-র ক্ষেত্রে আমরা বিষয়টা লক্ষ্য করি। 16-র বর্গমূল 4, 4 এর বর্গ 16। 25-এর বর্গমূল 5, 5 এর বর্গ 25। 36-এর বর্গমূল 6, 6 এর বর্গ 36। বর্গ সংখ্যাগুলো খুঁজে বের করো। এই মুহূর্তে তোমাদের জন্য
বর্গ সংখ্যাগুলো খুঁজে বের করা একটু কষ্টকর হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্য ধরে আমার সাথেই থাকো, আশা করি তোমরাও নির্ণয় করতে পারবে। প্রথমে দেখো আমাদের 16, 4 গুণ 4 16, তাহলে এটা আমাদের একটা বর্গ সংখ্যা। 5 গুণ 5 25, এটা আমাদের একটি বর্গ সংখ্যা। 7 গুণ 7 49, এটা আমাদের একটি বর্গ সংখ্যা। 8 গুণ 8 64, এটা আমাদের একটি বর্গ সংখ্যা। 10 গুণ 10 100, এটা আমাদের একটি বর্গ সংখ্যা। 11 গুণ 11 121, এটা আমাদের একটি বর্গ সংখ্যা। বাদ বাকিগুলো সংখ্যা নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সংখ্যা দেওয়া আছে। এই বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কটা 0 1 4 5 6 9 মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক 0 1 4 5 6 ও 9 মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই সংখ্যাগুলো বারবার আসবে। তার মানে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক যদি 0 1 4 5 6 9 থাকে, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। অপরদিকে লক্ষ্য করে দেখো, কোনো বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক 2 3 7 8 নেই। তাহলে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক 2 3 7 8 থাকলে আমরা বলবো এটি কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়। ভাবে লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পাবে বর্গ সংখ্যা 1 এর বর্গমূল 1, 81 বর্গমূল 9, 121 বর্গমূল 11, 361 বর্গমূল 19। এইদিকে আমাদের বর্গ সংখ্যার একক স্থানের অঙ্কগুলো 1, কিন্তু বর্গমূলে একক স্থানের অঙ্কটা 1 9 1 9, অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 1 অথবা 9 1 অথবা 9 হলে ওই সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই 1 হবে। অর্থাৎ আমরা বলতে পারি একক স্থানীয় অঙ্ক 1 অথবা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি অবশ্যই 1 হবে। এখানে 3 7 13 17 এরকম যতগুলোই থাকবে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 3 অথবা 7 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই 9 হবে। একক স্থানীয় অঙ্কটা অবশ্যই কী হবে? 9 হবে। তাহলে আমরা বলতে পারি একক স্থানীয় অঙ্ক 3 অথবা 7 হলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই 9 হবে। বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই কী হবে? 9 হবে। একটু খেয়াল করো, দেখো বর্গ সংখ্যা 16 36 196 256, 16 বর্গমূল 4 36 বর্গমূল 6 196 বর্গমূল 14 256 বর্গমূল 16। এখানে বর্গ সংখ্যার সবগুলোর একক স্থানাঙ্ক 6, কিন্তু বর্গমূলে 16 বর্গমূল 4 36 বর্গমূল 6 196 বর্গমূল 14 256 বর্গমূল 16, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 4 অথবা 6 হলে একক স্থানীয় অঙ্ক 4 অথবা 6 হলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই 6 হবে। বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক সবসময় কী হবে? 6 হবে। গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। 16 এর মৌলিক গুণনীয়কগুলো প্রথমে বের করে ফেলি। 16কে 2 দিয়ে ভাগ করলে পাবো 8, 8কে 2 দিয়ে ভাগ করলে পাবো 4, 4কে 2 দিয়ে ভাগ করলে পাবো 2। তাহলে আমরা লিখতে পারি 16 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2। প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে, যে কাজটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। এরপরে দুটি করে আমাদের জোড়া করতে হবে। প্রতি জোড়া একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে, যে কাজটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। এরপরে 16 এর বর্গমূল, প্রতি জোড়া থেকে একই জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি করে গুণনীয়ক নিতে হবে। যেমন আমাদের এখানে কিন্তু এই 2 গুণ 2 থেকে একটি 2 নিয়েছি, এখানে 2 গুণ 2 এই জোড়া থেকে আমরা একটি 2 নিয়েছি। তাহলে আমরা গুণ করে পাচ্ছি 2 গুণ 2 সমান 4। প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল। তাহলে 16 এর বর্গমূল হবে আমাদের 4। এবার আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। 2304
একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটি প্রথম লিখে ফেললাম। আমাদের নিয়ম হলো ডান দিক থেকে 2 অঙ্ক নিয়ে জোড়া করি, অর্থাৎ আমাদের ডান দিক থেকে জোড়াগুলো করতে হবে 0 আর 4, অর্থাৎ 4 0 একটা জোড়া, 3 2 এখানে একটা জোড়া। দশমিক যদি এখানে যদি আমাদের দশমিক থাকতো তাহলে আমরা এই দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে জোড়া করতাম। দশমিক যদি না থাকে তাহলে আমরা ডান দিক থেকে শুরু করে দুটি করে জোড়া করে বাম দিকে চলে যাব। ঠিক একই রকমভাবে এই সংখ্যাটিকে আমরা জোড়া করে ফেললাম। ভাগের দাগে যেমন খাড়া দাগ দেওয়া হয়, ডান পাশে তদ্রূপ একটি খাড়া দাগ দেওয়া হলো। প্রথম জোড়াটি 23 পূর্ববর্তী বর্গ সংখ্যা, 23 পূর্ববর্তী বর্গ সংখ্যা, যেমন 1 গুণ 1 সমান 1, 2 গুণ 2 সমান 4, 3 গুণ 3 সমান 9, 4 গুণ 4 সমান 16, 5 গুণ 5 সমান 25। 25 কিন্তু 23 থেকে বেশি হয়ে যায়, তো আমার 4 গুণ 4, তাহলে আমার 4 হবে প্রথম জোড়ার কাছাকাছি বর্গ সংখ্যা আর বর্গমূল। তাহলে আমি লিখব 16 আর বর্গমূলটা হবে আমাদের 4। এর পরবর্তী কাজ হলো আমাদের 23 থেকে 16 বিয়োগ করে ফেলব। বিয়োগ করলে আমাদের 7 থাকে। বিয়োগ ফল 7-এর ডানে পরবর্তী জোড়া 0 4 অর্থাৎ 0 4টা আমরা এখানে নিচে কেটে নিয়ে আসব। বসানোর পরে আমাদের এই পাশে যে আমাদের বর্গমূল 4 আসছে, 4-এর ডাবল লিখতে হবে, দ্বিগুণ লিখতে হবে। তাহলে আমরা দ্বিগুণটা লিখে ফেলি। দ্বিগুণ লিখলে আমাদের হবে 8। তো এখন আমাদের এই অংশটা এমন একটি সংখ্যা বসাতে হবে, এইখানে যা বসাবো সেই সংখ্যা দিয়ে এই পুরো অংশটাকে গুণ করে যাতে এইটার কাছাকাছি 704-এর কাছাকাছি একটা সংখ্যা হয়। তাহলে আমাদের এখানে আমরা 4 দিলাম, 8 দিলাম, 4-এর পর আমরা 8 দিলাম, তো আমরা 8-এর পরেও 8 দিব। 8 দিয়ে এই পুরো 88-কে গুণ করব। আমরা 88-কে আমরা গুণ করলে পাবো 704, বিয়োগ করলে থাকে 0, ভাগফলের স্থানে পাওয়া গেল 48। তাহলে নির্ণয় বর্গমূল হবে 48। ভাগের সাহায্যে বর্গমূল আমরা একটু আগে করে আসছি। আশা করি এই সংখ্যাটাও ভাগের সাহায্যে তোমরা বর্গমূল করতে পারবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। বন্ধুরা, 64-এর বর্গমূল কত? একটু চিন্তা করে বলো, তোমরা পারবে। 5টি সংখ্যা লেখো যার একক স্থানে অঙ্ক দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় তা পূর্ণবর্গ সংখ্যা নয়। নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 64-এর বর্গমূল কত? তোমাকে চিন্তা করতে হবে এমন দুটি সংখ্যার গুণফল যা 64 হবে, কিন্তু সংখ্যা দুটি একই রকম হতে হবে। যেমন 8 গুণ 8 সমান 64, অর্থাৎ 64-এর বর্গমূল 8। 5টি সংখ্যা লেখো যার একক স্থানে অঙ্ক দেখেই সিদ্ধান্ত নেওয়া যাবে তা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 3 7 8 থাকে তাহলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ তুমি এমন কোনো সংখ্যা লিখবে যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই 2 অথবা 3 অথবা 7 অথবা 8 হবে। যেমন লিখতে পারো 13 লিখতে পারো, 17 লিখতে পারো, 18 লিখতে পারো। এরকম তুমি আরও অনেক সংখ্যায় লিখতে পারো যেগুলো এক নজর দেখেই তুমি বলতে পারবে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা? তোমরা উত্তরটা চেষ্টা করো, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। নিচের সংখ্যা দুটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? ক 384, খ 1870। এই কাজটা তোমরা বাসায় করবে, আশা করি পারবে। আর হ্যাঁ, এই সময়টা তোমরা কিন্তু বাসায় থাকবে, বাসায় টিভি দেখবে, গেম খেলবে, বিনোদন করবে, সব কিছু করতে পারবে, কিন্তু এই সময়টা বাইরে যাবে না, কারণ দেশের অবস্থা খুব খারাপ। তোমরা বাসায় থাকবে, নিরাপদ থাকবে। আর হোমওয়ার্কগুলো অবশ্যই করবে টাইম মাফিক। তোমরা প্রতিদিন সকালে 2 ঘন্টা, বিকেলে অথবা দুপুরে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, 6 ঘন্টা পড়াশোনা করবে। আর অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন। আল্লাহ হাফেজ।